নমস্কার শ্রোতা বন্ধুরা, হরর নাইট বেঙ্গলিতে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প কৃপণ। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন কদম্ববাবুর কাহিনী। কদম্ববাবু লোকটা ছিলেন ভীষণ কৃপণ। সেজন্য তিনি জুতো সেলাই থেকে বাড়ির সমস্ত কাজই নিজের হাতেই করতেন। এই হেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কদম্ববাবু আশ্রয় নিলেন পুরনো একটা বনেদি বাড়িতে। সেখানেই একটা বুড়ো মতন লোক কদম্ববাবুকে ভুল করে শ্যামবাবু ভেবে এক প্রকার জোর করে বাড়ির ভিতর নিয়ে গেল। এই রকম পুরনো বনেদি বাড়ি কদম্ববাবু আগে দেখেননি। কাজেই বাড়ির ভিতরে গিয়ে কারুকার্য দেখে কদম্ববাবুর মাথা ঘুরে গেল। শুরু হচ্ছে আজকের পর্ব। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। কৃপণ শেষ পর্ব। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে। দেয়ালগিরি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয়, কমপক্ষে না, কদম্ববাবু আর ভাবতে পারলেন না। লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে, কর্তাবাবুও আজ আপনাকে দেখে মজা পাবেন, যা একখান ছদ্মবেশ লাগিয়ে আজ। কদম্ববাবু করে অপ্রতিভ হাসি হাসলেন। সিঁড়ি যে এরকম ভারী হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না। আগা গোড়া পাথরে বাঁধানো, কার্পেটে মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন। রাজদরবারের মতো বিশাল ঘর, রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকান সেদিকেই রূপো। রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বলল, হলো কি শ্যামবাবু রে, এ বাড়ি আপনার অচেনা? রূপমহলে দাঁড়িয়ে থাকলেই কি চলবে? কর্তাবাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেঁদিয়ে পড়লেন। আসুন তাড়াতাড়ি। সোনা মহল্লা? কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে। রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে। কিং খাবারের একটা পর্দা সরিয়ে লোকটা বলল, যান ঢুকে পড়ুন। কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন। কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না, সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লার সব কিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটায় অবধি সোনার সুতোর কাজ, সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড় লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর। তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে
গৌরবর্ণ মানুষটি একটা সোনার বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার। হঠাৎ একটা গমগমে গলা কানে এলো, এই যে শ্যামকান্ত, এসো। কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন। চমকানোর আরও ছিল, কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয়, প্রত্যেকটি খোপে আবার হিরে, মুক্ত, চুনি আর পান্না বসানো। এক ধারে সোনার ঘুঁটি, অন্য ধারে রূপোর। প্রত্যেকটি ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো। বসো বসো হে শ্যামকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা। এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সের ঢাকনা খুলে টেবিলে একপাশে রাখলেন। কদমবাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত। মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদম্ববাবু আমতা আমতা করে বললেন, আমি গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন। কর্তাবাবু ঘর কাঁপিয়ে হা 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 অট্টহাসি হেসে বললেন, গরিবই বটে, বছরে যার 20 লাখ টাকা আয় সে আবার কেমন গরিব। আজ্ঞে আপনার তুলনায় আমি আর কি বলুন। কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন, সে কথাটা সত্যি শ্যামবাবু, আমার মেলা টাকা, এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার ওপর ঘেন্না? কদম্ববাবুর মুখটা হাঁ হাঁ করে উঠল। কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। কি করলুম জানো? 10 লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম। শুধু কি তাই, ছাদে উঠে মুহূর্ত ছুঁড়ে কাক তাড়ালুম, তাতে একটু মনটা ভালো হলো। তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000টা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামলে নিলেন। লোকটা বলে কি? কর্তাবাবু বললেন, এসো চাল দাও, তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই, তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 আনায় ফুটপাত থেকে কেনা। তবু কদম্ববাবু উপায়ান্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তোর উল্টো দিকে। কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু। চোখ বুজে একটা ঘুঁটি এগিয়ে দিলেন কদম্ববাবু। কর্তাবাবু বললেন, সাব্বাস। কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখাদেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এ কি, তুমি যে কিস্তি দিয়ে বসেছ আমাকে? হ্যাঁ, এ কি কাণ্ড, আমি যে মাত। তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্টহাসি হাসতে লাগলেন।
সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলেন, ভয়ে চোখও বুজে ফেললেন। যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাঁ। কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি আর দেয়ালগিরি, কোথায় আসবাবপত্র? এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি। চারদিকে চুন বালি ঘষে ঢাই হয়ে আছে, চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন, তারপর ছুটতে লাগলেন। সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে? মেঝে পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলে আছে, দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে। কদম্ববাবু পড়ি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছলেন। দরজাটা অক্ষত আছে। কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটি খুলে গেল। কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন। বৃষ্টি পড়ছে, তাঁর ছাতা নেই, পায়ে জুতোও নেই, ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে। কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, তারপর ভাবতে লাগলেন, সত্যিই তো, টাকা বাঁচিয়ে হবেটা কি? শেষে তো ওই পোড়ো বাড়ি। বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন। জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্যে কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি ও ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন। মনটা বেশ ভালো হয়ে গেল তাঁর। কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই হরর নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।